একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম বাবা? আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট আছে না, তার মালিক আনিসুর চৌধুরী, তার মেয়ের এঙ্গেজমেন্ট। বৃষ্টি, তুইও রেডি থাকিস, আমরা সবাই মিলে প্রোগ্রামে যাব। ওকে? ঠিক আছে বাবা। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকেই দেখে। আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তো মা। হ্যাঁ, তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি? তুই কি ওকে চিনতি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। ওকে বলেছিলাম না, আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে। আমি এই অপমানে বদলা নিতে চাই। আমি সেই দিনের থাপ্পড়টা আজকে জবাব দিতে চাই। তোকে যেমন থাপ্পড় মেরেছে, তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে। ব্যাস। আর মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে, তাহলে আপনার সাথে আমার যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। যা, থাপ্পড় মার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না। আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব। যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। আমি তোকে বিজনেসের জায়গায়, আর আত্মসম্মানের জায়গায়। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারতেন। অলরেডি 60% কাজ ডান। ওরা আমাদের প্রজেক্ট বন্ধ করতে পারবে না। একটা খারাপ খবর আছে। কি খবর? আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন বাতিল করেছে? কি লজিক দেখে বাতিল করেছে? হচ্ছে আমাদের কাজের মান ভালো নেই, আর ইত্যাদি বেশ কিছু কারণ দেখিয়ে তারা প্রজেক্ট বাতিল করেছে। স্যার, যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। আমি জানতাম এমন কিছুই করবে। দেখি, আমি হ্যান্ডেল করব, টেনশন করো না। সমস্ত সত্য অনেকের সামনে চলে আসে। এখন মেঘলাকে তার সন্তানের স্বীকৃতি অনেক জেনে গেছে। মেঘলা এখন বড়লোক, অনেক বড় কোম্পানির মালিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রোদেলা রহমান। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে। ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আমিও দেখতে চাই আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখেন। পূর্বের ভুলের কারণে তার শ্বশুরের যতগুলো প্রজেক্ট ছিল কোম্পানির, সবগুলো প্রজেক্ট রিজেক্ট হয়ে যায়, আর তাই তার শ্বশুরের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই অনেক তার শ্বশুরের কোম্পানি বাঁচানোর জন্য ছুটে যায় মেঘলার কোম্পানিতে, যদিও অনেক জানতো না সেই কোম্পানির ওনার মেঘলা। সেখানে যে যখন শুনতে পায় যে এই কোম্পানির আসল মালিক মেঘলা, তখন অনেক বেশি অবাক হয়ে যায়। অনেক যখন দেখে এত বড় কোম্পানির মালিক মেঘলা আর তার এত বেশি পাওয়ার, তখন সে মনে মনে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল। তারপর ম্যানেজার সাহেবকে বলে, কিন্তু মেঘলা তো বস্তির মেয়ে ছিল, তাহলে এত কিছু কিভাবে সম্ভব, আর মেঘলার এত ভাব কিসের? তখন ম্যানেজার সাহেব বলে, যার এত বড় কোম্পানি তার তো একটু ভাব থাকবেই। তারপর মেঘলা আর অনেকের সেদিন আর কথা হয়নি, দেখা হয়নি। কিন্তু পরবর্তী এপিসোডে কি আমরা দেখতে পারবো তাদের দেখা বা সাক্ষাৎ হয়েছে? আমার মনে হয় এবার তাদের ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটবে। অনেক ছুটে যাবে মেঘলার কাছে, তারপর মেঘলার সন্তানকে স্বীকৃতি দিতে চাইবে। অন্যদিকে বৃষ্টির মা যে হতে পারবে না, সেই খবরটিও অনেকে এখনো জানে না, কিন্তু সেটা জানতেও আর বেশি দেরি নেই। ঘটনা প্রায় শেষ মুহূর্তে। এই নাটকটি আর খুব হলে 2টি বা 3টি এপিসোড পাওয়া যাবে। এর বাহিরে এই নাটকের আর বেশি কিছু এপিসোড আমরা দেখতে পারবো না। গল্পটি শুরু হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম একটি বস্তির বাড়িতে একটি মেয়ের বিয়ে, আর বিয়েটি আর কারো নয়, সেই মেয়েটির নাম হচ্ছে মেঘলা। ড্রেসিং টেবিলে সাজাচ্ছে, বান্ধবীরা সবাই আছে পাশে। বান্ধবীরা সবাই একে অন্যের সাথে মজা করছে যে বর আসলে এটা করবে সেটা করবে। বরের কাছ থেকে 10,000 টাকা নিবে, তারপর গেট ছাড়বে। এই কথা শোনার পর মেঘলা বলে ওঠে, এই
তোরা জানিস না আমার জামাই গরিব, আমার জামাইয়ের 1 মাসের বেতনই 10,000 টাকা, আর তোরা 10,000 টাকা নিতে চাইছিস। বান্ধবীরা এটা শুনে আরো বেশি হাসাহাসি করে, বলে এখনো জামাই হলো না আর জামাইয়ের জন্য এত টান, এখনই জামাই সঞ্চয় চাচ্ছে। তখন বলল, অত কিছু জানি না, কিন্তু এত টাকা তোরা নিতে পারবি না, অল্প করে টাকা নিবি। অন্যদিকে আমরা দেখতে পাই অনেক অনেক বড় লোকের ছেলে, সে গরিব ঘরে বিয়ে করছে, কেননা তার বাবা মা নেই। সে ছোট থেকে বড় হয়েছে চাচা চাচির কাছে। বড় লোক হওয়ায় ইন্ডাস্ট্রির এমন কোনো মানুষ নেই যে অনেকের কাছে মেয়ে দিতে চায় না। সবাই চায় অনেকের বউ হতে, কিন্তু অনেক চায় যে টাকা ছাড়া অনেককে ভালোবাসবে, কারণ সবাই তো চায় টাকার জন্য অনেকের বউ হতে। এমনকি তার চাচার মেয়েটার সাথেও অনেকের বিয়ের জন্য লাফালাফি করছে। অনেকের চাচি চায় তার মেয়ের যেন অনেকের সাথে বিয়ে হয়, আর সে হবে অনেকের বউ। এই কারণে অনেক যখন বুঝতে পারে যে তার ভালোবাসা শুধু টাকার জন্য, যেদিন টাকা থাকবে না সেদিন তার ভালোবাসাও থাকবে না। শুধুমাত্র টাকার জন্য সবাই অনেককে ভালোবাসে। অনেক যখন এই জিনিসটা বুঝতে পারে তখন সে চায় সে এমন কাউকে বিয়ে করবে যে নিঃস্বার্থভাবে শুধু তাকেই ভালোবাসবে, তার টাকাকে নয়। তার টাকা যদি যে কোনো সময় চলেও যায়, কিন্তু অনেকের ভালোবাসায় কোনো দিক দিয়ে কমতে হবে না। এই কারণে সে চিন্তা করে সে গরিব সেজে থাকবে, তারপর গরিব কোনো মেয়েকে বিয়ে করবে। ঠিক যেই ভাবা সেই কাজ। অনেক গরিব ছেলে। এটা দেখে অনেকের ভালো মানসিকতা সবকিছু দেখে অনেকের মেঘলার বাবা মা অনেকের সাথে বিয়ে ঠিক করে, কিন্তু মেঘলার মা বাবাও জানে না অনেক যে বড় লোকের ছেলে। এরপর তারা আসে গেটের সামনে। গেটের সামনে সবাই 10,000 টাকা চায়। 10,000 টাকা দিলে গেটের ভিতরে যেতে পারবে, তাছাড়া না। পরে অনেক বলল যে এত টাকা কিভাবে দিব। তখন অনেকের বন্ধু কানে কানে বলে, 10,000 তো তোর কাছে হাতের ময়লা, আর তোর বউয়ের বান্ধবীকে তুই ঠকাতে চাইছিস। 200 টাকার কাজ শেষ। তারপর আর 100 টাকা বাড়িয়ে মোট 300 টাকা দিয়ে গেটের কাজ সম্পূর্ণ করে চলে গেল বিয়েতে। তারপর তাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। তারপর বান্ধবীরা সবাই মিলে বাসর ঘরে ঢুকিয়ে বান্ধবীরা বের হয়ে গেল। বাসর ঘরে মেঘলা অনেককে বলে, আপনাকে একটা কিছু দেওয়ার আছে। তখন বলে, কি? বলে, আপনার জন্য একটা জিনিস এনেছি। তখন একটা আংটি অনেককে দেয়। তারপর আংটিটি ছিল স্বর্ণের। অনেক বলে, এটা তো স্বর্ণের আংটি, এটার তো দাম অনেক বেশি হবে, এত টাকা কিভাবে জোগাড় হইছে? তখন মেঘলা বলে যে বাবা মার অনেক ইচ্ছা ছিল, তোমার জন্য ভালোবেসে এটা আনছে, বাবা মা তোমাকে ভালোবেসে এটা দিচ্ছে, তো তুমি এটা বারণ করতে পারলা না? বলে, আমি বারণ করলেও বাবা মা শুনবে না, তোমার জন্য এটা কিনে আনছে, তুমি এটা নাও। তারপর অনেক নিয়ে বলে, আমিও তোমার জন্য একটা জিনিস আনছি। তারপর বলে, কি আনছো? পরে বলে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তারপর একটা স্বর্ণের গহনা বের করে মেঘলার হাতে দেয়। দেওয়ার পর বলে, এটা ইমিটেশনের গহনা, আমার কাছে তো এত টাকা নাই, তাই আমি 200 টাকা দিয়ে এটা কিনেছি, তুমি এটা পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে। তারপর মেঘলা অনেক খুশি হয়ে যায়। তারপর বলে, আরে আমি এখন যেগুলো পরে আছি এগুলো ইমিটেশনের, সুন্দর লাগতেছে না, আমাকে এটা পরাই দেন। তারপর অনেক মেঘলাকে হারটা পরিয়ে দিল। তখনই বন্ধু কল দেয়। বন্ধু কল দিয়ে বলে, ভাবিকে হারটা সাবধানে রাখতে বলিস, ওইটা কিন্তু 3 লাখ টাকা দিয়ে কিনেছি, ওইটা স্বর্ণের। তখন অনেক অবাক হয়ে গেল। তারপর কিছু বলল না, শুধু বলল, এটা তুমি সাবধানে রেখো। তারপর সে এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর সকাল হয়। সকালবেলা অনেক বের হয় অফিসের কাজে। তারপর
রাস্তায় সাধারণ বেশি অনেক বের হয়, কিন্তু রাস্তায় ছিল বড় একটা গাড়ি আর সাথে তার লোক। সবাই মিলে অনেকের জন্য অপেক্ষা করছিল। তারপর অনেককে দেখে বলল, স্যার আপনি ড্রেসটা পরে নিন। তারপর অনেক রাস্তার মধ্যে ড্রেসটা পরে আর কেবিন কাঠের বাটি নিয়ে অফিসে পৌঁছায়। অফিসে পৌঁছানোর পর মেঘলা কল দেয়। তারপর বলে, তুমি কি করতেছো? তখন অনেক বলে, আমি চা বানাচ্ছি, একটু পর স্যার আসবে, স্যার চা চাইছে আর ফ্লোর পরিষ্কার করতে বলতেছে, আমিও সেটাই করছি। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর ডিস্টার্ব না করি, তুমি কাজে লেগে পড়ো। তারপর অনেক বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে রেডি থাইকো, তোমারই নিয়ে শপিংয়ে যাবো। তারপর মেঘলা খুশি হয়ে গেল। সন্ধ্যার দিকে অনেক আর মেঘলা শপিংয়ে গেল আর সেখানে অনেক বড় একটা মার্কেটে গেল। তারপর অনেক মেঘলাকে বলল, তুমি এত বড় মার্কেটে কেন আসছো? তুমি তো জানো আমার কাছে টাকা নাই, তুমি এখানে কেন আইছো? চলো আমরা অন্য মার্কেটে যাই। তখন মেঘলা বলল যে সমস্যা নাই, আমি এই জায়গায় প্রতিদিনই আসি, আইসা এখানে জামা কাপড় পরি, ট্রায়াল দিয়ে তারপরে যাই গে। এই জায়গার জামা কাপড় অনেক সুন্দর, কিন্তু সামর্থ্য তো নাই আমাগো, তো কি হইছে, জামা কাপড় পইরা দেখে যামোগা, তারপরে যদি কয় যে কোনটা নিবেন, তখন কুম আপনাকে জামা কাপড় আমাকে পছন্দ হয়নি, এই কথা কয়ে পড়ুম। যেইভাবে সেই কাজ। তখন সেখানে একজন লোক আসে, লোক এসে বলে, আপনি সেই মেয়েটা না যে জামা কাপড় পরে সেখান থেকে চলে যান? তারপর বলল, এইসব মানুষ পরে অনেক বলল যে আপনি এভাবে কেন কথা বলছেন, আমরা তো এখানে জামা কাপড় কিনতে আসছি, কাস্টমারদের সাথে কে এভাবে কথা বলে? আমরা তো আপনাদের কাস্টমার। তখন ওই লোকটা বলে, কিসের কাস্টমার? আপনারা কাস্টমার তারা যারা জামা কাপড় কেনে, আপনারা তো জামা কাপড় কেনেন না, উল্টো জামা কাপড় দেখে পরে সেখান থেকে চলে যান, তো আপনারা কিসের কাস্টমার? আপনারা এক্ষুনি বের হয়ে যান বলছি। তারপর মেঘলার অনেক ওদের জামা কাপড় সেখান থেকে রেখে চলে আসে। তারপর মাঝপথে আসার পর মেঘলা অনেককে বলতে থাকে, আমার জন্য তোমার আজকে অনেক বেশি অপমানিত হইতে হইল, আমারে মাফ করে দাও, আমি জানতাম না এমন কিছু হয়ে যাইব গা। তখন অনেক বলল, সমস্যা নাই, তুমি বাসায় যাও, আমি একটু পর আসতেছি, আমার একটা কাজ আছে। এই কথা বলে অনেক ভালো ড্রেস আপ পরে সাথে তার কিছু বডিগার্ড নিয়ে সেখানে গেল সেই শপিং মলে। যাওয়ার পর সে যে লোকটি তাদের দুইজনকে অপমান করছিল, সেই লোকটাকে কাজে থেকে বের করে দেয়। তারপর সেখানে অনেক বেশি অপমান করে আর পারলে পুরো শপিং মলটাই কিনে নেওয়ার পর এখন বলে, সেখান থেকে যে দুইটা ড্রেস মেঘলা পছন্দ করছিল সেই দুইটা ড্রেস নিয়ে বাসায় যাওয়ার পর বলে, তোমার জন্য একটা জিনিস আনছি, দেখো তুমি তো এই জামাটা অনেক বেশি পছন্দ করছিলা, বলে কি তুমি এই জামাটা আনছো, এই জামাটা তো অনেক দাম, তুমি আনছো কে লিগা, তুমি এত টাকা কই পাইছো? তখন কই যাব? পরে মেঘলা বলে, সত্যি কই রাখো, তুমি কি চুরি করছো? তুমি এত টাকা কই পাইলা? এত বড় লোক জায়গার জামা কাপড় তুমি কই থেকে আনলা? সত্যি করে রাখো, তুমি কি চুরি করছো? তখন অনেক বলল যে না, তুমি এগুলি কি কইতাছো, আমি কে লিগা চুরি করবো, আমি চুরি জীবনও করি না, তুমি পছন্দ করছো এর লেগে আমার মহাজনের কাছ থেকে আমি কিছু টাকা হাওলাত আনছি তোমার লিগে এই জামাটা নিতে। তো তুমি কি লিগে আমার লিগে হাওলাত করছো? আমি জানি যারা হাওলাত করে তাগো মাথায় কত টেনশন থাকে, তারা ঘুমাইতে পারে না ঠিক মতো। আমার বাপে যখন টাকা দেনা পাওনা হয়ে যায় এত চিন্তা করে ঘুমাই পারে না। তুমি চিন্তা করবা আমার ভাল লাগবো না, তুমি এই জামা ফেরত দেয়া হো, আমি এই জামা নিব না। তখন অনেক দেখলো যে তার বউ তাকে সত্যিকারের ভালোবাসে। তারপর পরের দিন সকালবেলা অনেক অফিসে যাওয়ার পর হঠাৎ মেঘলা কল দেওয়ার পর বলে, আমি আসতেছি, দাঁড়াও। তখন টিফিন নিয়ে অনেকের ওইখানে যায়, সেখানে অনেক ছিল স্যারের বেশে। তখন অনেক সাথে গরিবের জামা কাপড় পরে নেয় তার বউকে দেখে।
গরিবের জামা কাপড় পরার পর যখন তার বউ যায় তখন অন্য একজনকে স্যার বানায়। তখন সে উল্টাপাল্টা করেই ফেলছিল, প্রায় ধরা পড়ার মাঝখানে। সেখান থেকে অনেক মেঘলাকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে। তারপর মেঘলা চারপাশে চোখ বুলিয়ে বলে, এত সুন্দর জায়গায় তোমরা খাও, জায়গাটা খুব সুন্দর, অনেক ভালো লাগছে। তখন অনেক বলে, আরে না, এই জায়গা আমরা খাই না, এই জায়গায় এটা তো অফিস, এর লেগে অফিস তো সুন্দর হয় এর লেগে, কিন্তু এই জায়গা আমরা খাই না, এই জায়গা হইলে সবাই খায়, এ সাদা খায়। তাহলে তুমি আমার এই জায়গায় কি লেগে নিয়ে আইসো? তুমি আমার বউ না, তুমি প্রথম আমাকে অফিসে আইসো, এর লেগে তোমার এই সুন্দর জায়গায় নিয়ে আইসি। তারপর সে একটা ছেলেকে বলে যে এই যে 2টা প্লেট দে। তারপর 2টা প্লেট দিয়ে তারপর তারা ভাত খেতে থাকে। খাওয়ার পর তখন মেঘলা খাওয়ার মাঝখানে হঠাৎ বলে ওঠে, তুমি আমারে বাসর রাত্রে যে ইমিটেশনের হার দিছিলা না, ওইটা আমি 200 টাকা দিয়ে বেচা, ওইটা আমি 500 টাকা দিয়ে বেচা দিছি। তখন অনেক বিষম খায়, কি করছো তুমি ওইটা বেচছো কি লিগা? আমি তোমার লিগে এত ভালোবাসা আনলাম আর তুমি বেচা দিলা? আরে 300 টাকা তো লাভ হয়েছে, তুমি 200 টাকা দিয়ে আনছো, আমি 500 টাকা দিয়ে বেচা দিছি। কিন্তু বোকা মেঘলা সেটা জানলই না সেটা স্বর্ণের গহনা। তখন অনেক বলে ফেলে যে না, বাসুর ঘরের জিনিস কাউকে দিতে নাই, তুমি তোমার ভাবির কাছে 500 টাকা ফেরত দেয়া তো মাইনো। তুমি যে রেন হইছো এই লিগেই তো আমি বেচা দিছি, রেন হয়েছে যে যাই হয়েছে সেটা আমি বুঝবো, তুমি এই স্বর্ণ এই গহনা নিয়ে আসো। গহনাটা আসলে স্বর্ণের, বুঝছো, 3 লাখ টাকার স্বর্ণের গহনা কইছে, ইমিটেশনের কইছে, বুঝছো। ওই ভাবছে আমার জামাই তো অনেক টাকা ঋণ, আমার জামাই তো অনেক টাকা ঋণ, এই ইমিটেশনের গয়নাটা দিয়ে 500 টাকা নিয়ে গিয়ে 200 টাকা লাভ। হ্যাঁ, ফির আবার বিয়া করছে। হ্যাঁ, ওই যে ওই যারে বিয়ে করছে ওরে ভালোবাসে। ওখানে এইটা কেমনে বিয়ে করছে ওই পর্বহন্তরে আমি আহিনি কে, আমি মাত্র 2টা এপিসোড দেখা ধরছি। মানে আমি যে এটা নিয়ে যে নাটক আমি যে কইতাছি, আমার তো এটা দেখা লাগবো নাটকটা, যে নাটকটা কি কাহিনী, হলে উল্টা পাল্টা আমি কি কমু, এর লেগে মাত্র 2টা এপিসোডই দেখছি। একটা এপিসোড কালকে একটা দেখছি, আজকে একটা দেখছি। হ্যাঁ, নাটকটা অনেক সুন্দর। হ্যাঁ, তুমি দেখছো রোজ কবিতে? তাই নি, কয় পর্ব দেখছিলে? ও মানে কেউ দেখতেছিল ওন থেকে নিয়ে দেখছো যে দিহি তো কি দেখতেছে? কে দেখতেছিল? রোজি ভাবি। এভাবেই ঘটনাটা শুরু হয়। যাই হোক, নাটকের অনেক কিছু বলে ফেললাম, কিন্তু এই নাটকের অ্যাক্টিং গুলা একটু অন্যরকম লেগেছে। নাটকটার কাহিনীটা যতটা ফুটেছে, কিন্তু তাদের অভিনয়টা এতটাও ফুটেনি। অভিনয়টা যদি আরেকটু সুন্দর করতো তাহলে আরো ভালো ফুটতো, কারণ আমরা মিরাজের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা, কারণ মিরাজ অনেক ছোটবেলা থেকে অভিনয় করে আসছে, তো মিরাজের অভিনয়টা একটু বেশি সুন্দর হবে বলে আমরা আশা করি। কিন্তু সেখানে ওর অভিনয়টা অনেক বেশি নড়বড়ে লাগছে। যেখানে যাত্রাপালা নিয়ে আমরা সবাই খেপালেও তাদের থেকে অনেক বেশি একটা মন্দ করে না। তার মিরাজের থেকে আমার মনে হয় যাত্রাপালার মানুষরা অভিনয়টা আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তোলে। তো আমি বলবো তাদের অভিনয়টা আর একটু সুন্দর হলে ভালো হয়। আর মেঘলার চরিত্রে যে অনন্যা মেয়েটি, অনন্যার অভিনয়টা মানে অনেক বেশি ওভার লাগে। মানে যে রাগ করে, সেই রাগটা ওর কাছে রাগের মতো লাগে না, ওর মনে হয় যে ও অনেক বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছে। আর যদি এই অ্যাক্টিংটা ওর সাথে বেশি একটা মানায়নি। এখানে আবার আরোহী মিম থাকলে আরো বেশি সুন্দর হতো, যদিও আরোহী মিমের সাথে মিরাজের সম্পর্ক নেই। তাদের বিচ্ছেদ ঘটায় তারা একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে, তারা কখনো একসাথে কাজও করে না। কিন্তু মিরাজ আর আরোহী মিমের জুটি ছিল সেরা। এই সেরা জুটির মধ্যে সাকিব এসে লন্ডভন্ড করে দিল সবকিছু। এই সাকিবের সাথে আরোহী মিমের জুটিটা একদমই পছন্দ হয়নি আমার, বিশেষ করে একদমই ভালো লাগে না। আরোহী মিমের সাথে মিরাজের জুটিটাই বেস্ট একটা জুটি, যেটা আমি মনে করি। আরোহী মিমের সাথে একমাত্র মিরাজকেই মানায়। আর মিরাজকে যদিও এখানে যদি লামহাকে দিত তাও মনে হয় চরিত্রটা কিছুটা হলেও ফুটতো। মানে মেঘলা চরিত্রটা লামহা আর একটু হলেও সুন্দর করে ফোটাতে পারতো। কিন্তু অনন্যা সেখানে একদম নড়বড়ে লাগছে। অনন্যার সাথে লামহার মানে একটু তুলনা করতে গেলে লামহাকে একটু বেশি ভালো লাগে।
আর লামহার অভিনয়টা হয়তো ওর থেকে একটু বেশি সুন্দর, কেননা আমার এটাই মনে হয়। আর অনন্যার একটু ওভারই লাগে। যাই হোক, আপনারা তো এই নাটকটা দেখেই ফেলেছেন। এই নাটকটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগে। এই নাটকটা কার কার ভালো লাগে আপনাদের ব্যক্তিগত মতামতটি জানাবেন। আমিও দেখতে চাই এই নাটকটি আপনাদের কার কেমন ভালো লাগে। আর মেঘলা চরিত্র নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আমি দেখব যে আপনারা কিভাবে কমেন্ট করছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আপনাদের জন্য সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যার জায়গা থেকে। আল্লাহ হাফেজ।